গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস সাদা বেড়াল কালো বেড়াল পর্ব 1। ইন্টারকমে অতনুর গলা পাওয়া গেল। স্যার, পুলিশের লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। মনোচ্ছেন খুব অবাক হয়ে বলল, পুলিশের লোক? পুলিশের লোক আমার কাছে কি চায়? সেটা উনি আপনাকেই বলতে চান। আজ আমার সময় কোথায়? এখনই ফরেন ডেলিগেটরা এসে বলবেন। একটু আগে তাজ বেঙ্গল থেকে ওরা বেরিয়ে পড়েছেন। মিনিস্টারের সঙ্গে জাস্ট 15 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট সেরেই চলে আসবেন। আমি কতটা ব্যস্ত বুঝতে পারছো? আই এম গোয়িং থ্রু দ্য পেপার্স নাও, লাস্ট মিনিট চেকিং। সবই বলেছি স্যার, তবু উনি ইনসিস্ট করছেন। ওকে ফোনটা দাও। ওকে স্যার। টেলিফোনে একটা মিহি গলা পাওয়া গেল, যা মোটেই পুলিশি কর্তৃত্বব্যঞ্জক নয়, বরং খুবই ভদ্র ও বিনয়ী গলা। মিস্টার সেন, আমার প্রয়োজনটা বিশেষ জরুরি। আপনি আগামীকাল আসুন। আমি জানি আপনি আজ ফরেন ডেলিগেটদের নিয়ে ব্যস্ত থাকবেন। আজ তাদের সঙ্গে আপনার লাঞ্চ এবং মিটিং। একটা কন্ট্রাক্টও আজ সই হবে, কিন্তু আমার দরকারটাও গুরুতর। খুবই মুশকিলে ফেললেন। এনিওয়ে, 2 মিনিটের বেশি সময় নেবেন না। বাইদা বাই, আপনি কি লালবাজারের লোক? না। তাহলে লোকাল থানা? না, আমার হেডকোয়ার্টার প্যারিসে। বলেন কি, ফরাসি পুলিশ কি বাংলা বলে? বলে যদি ইন্টারপোলের লোক হয়। আমি বাঙালি, দুর্ভাগ্যবশত। ইন্টারপোল? সেটা সাংঘাতিক ব্যাপার। আসুন মশাই। তার সেক্রেটারি সোনালি সোম চুক্তিপত্রের কাগজগুলো টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। মনোচ্ছেন তার দিকে চেয়ে বলল, ইন্টারপোলের কে একজন দেখা করতে চাইছে। ঠিক আছে স্যার, আমি পরে আসছি। কাগজগুলো চটপট ফাইলবন্দি করে সোনালি পাশের সুইং ডোর ঠেলে ও ঘরে চলে গেল। যেতে না যেতেই বেয়ারা সামনের দরজা ঠেলে ভিতরে ঢুকে স্লিপ রাখল টেবিলে। মনোচ্ছেন স্লিপটা নিয়ে নামটা দেখল, সুধাকর দত্ত, ইন্টারপোল। ভিতরে নিয়ে আসো। যে লোকটা ঘরে ঢুকলো তার চেহারাটা বেশ ভালো। টাকটোওয়ালা লোক, লম্বা চওড়াই আছে, নেভি ব্লু স্যুট পরা, গলায় বউ। বয়স 30-এর কাছে পিঠে। নমস্কার। নমস্কার, বসুন। আপনি আজ খুবই ব্যস্ত আমি জানি সেন সাহেব, ডিস্টার্ব করলাম বলে ক্ষমা করবেন। ঠিক আছে, বলুন কি করতে পারি। আমার বক্তব্য খুব সংক্ষেপে বলা যাবে না, ইটস আ লং স্টোরি। কিন্তু কিন্তু আজ আপনার হাতে সময় নেই, ইনফ্যাক্ট আমার হাতেও নেই, সেজন্য শুধু কাজের কথাটা বলে নেই, কেমন? সেই বলো। আমি আসছি এখন পশ্চিম এশিয়া থেকে। এই যে বললেন প্যারিস, হ্যাঁ আমার হেডকোয়ার্টার প্যারিসে, কিন্তু আমি অন ডিউটি একটা অ্যাসাইনমেন্ট আছি। বুঝেছি, বলুন। আপনার কোম্পানি একটা বড় কন্ট্রাক্ট পাচ্ছে, তাই না? হ্যাঁ। মোট 12 জন ডেলিগেট এসেছেন, সবাই সরকারি প্রতিনিধি। হ্যাঁ। আপনি কদিন আগে ওখানে গিয়েছিলেন? মাস 8 আগে। এদের সবাইকে কি আপনি চেনেন? না, তবে কারো কারোর সঙ্গে দেখা হয়েছিল, 2-3 জনকে চিনি। এই 12 জনের মধ্যে একজনকে আমার দরকার। তার মানে তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। বলেন কি? ভয় পাবেন না, আমি তাকে অ্যারেস্ট করব না, কোনো ঝঞ্ঝাট ঝামেলাও হবে না। আমি তাকে জাস্ট আইডেন্টিফাই করতে চাইছি। তার মানে কি, আপনি তাকে চেনেন না? না, তবে 12 জনের মধ্যে একজন তিনি। কিন্তু এরা সবাই সরকারি প্রতিনিধি, প্রত্যেকের সরকারের দায়িত্বপূর্ণ পদে রয়েছেন। আপনার কি মনে হয় কোনো সরকার একজন ক্রিমিনালকে গুরুত্বপূর্ণ পদে রাখবেন? দুটো কারণে রাখতেই পারেন। এক, সম্ভবত সরকার জানে না যে ইনি একজন ক্রিমিনাল। 2, ইনি হয়তো এমন বিশেষজ্ঞ যে সরকারের পক্ষে একে তাড়ানো সম্ভব নয়। তৃতীয় আর একটা কারণও আছে, ইনি হয়তো সরকারকে
ব্ল্যাকমেইল করছেন বা এর খুঁটির জোর আছে। আইডেন্টিফাই করলে কি করবেন? আমার কাজ আইডেন্টিফাই করা এবং হেডকোয়ার্টারে জানানো। তারপর ডেলিগেটরা এরপর মায়ানমার এবং থাইল্যান্ড যাবেন, তারপর দেশে ফিরবেন। সম্ভবত আমাকে ওদের পিছু পিছু যেতে হবে। আমাকে কি করতে বলছেন? আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। আমি আজ ডেলিগেটদের কাছাকাছি থাকতে চাই। এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন। কিভাবে? আপনি আমাকে আপনার সেক্রেটারি হিসেবে ইন্ট্রোডিউস করবেন। আমি ওদের রিসিপশনের চার্জে থাকব। তা কি হয়? আপনাকে আমি চিনি না। একজন অচেনা লোকের উপর এতটা দায়িত্ব ছেড়ে দেওয়া সম্ভব নয়। আপনার ক্রেডেনশিয়ালসও আমি এখনো দেখিনি। কোটের পকেট থেকে সুধাকর তার কার্ড ও পাসপোর্ট বের করে টেবিলে রেখে বলল, দেখুন, আই অ্যাম নট অ্যান ইম্পোস্টার। মনোজ দেখল জাল বলে মনে হচ্ছে না। পাসপোর্টে বহু দেশের ইমিগ্রেশনের ছাপ আছে। সে আইডেন্টিটি কার্ড আর পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বলল, কাজটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আমার দিক থেকে যদি ডেলিগেটদের কারো কোনো বিপদ ঘটে, তাহলে আপনার এত বড় কন্ট্রাক্ট ফন্ডল হয়ে যাবে, তাই না? সেরকম একটা ভয় তো আছেই। প্রথম কথা, আমার কাছে কোনো অস্ত্র-শস্ত্র নেই। আপনি আমাকে সার্চ করে দেখতে পারেন। দ্বিতীয় কথা, আপনি ইচ্ছে করলে লালবাজারে টেলিফোন করে আমার সম্পর্কে জেনে নিতে পারেন। আমি পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে আসিনি। আপনার কোনো ভয় নেই। ডেলিগেটরা কিছুই টের পাবেন না। তবে আমি যে ইন্টারপোলের লোক তা অতনুবাবু জানেন, এবং আপনার সেক্রেটারি সোনালী সোমও হয়তো জানেন। আপনি সোনালী দেবীকে একটু অ্যালার্ট করে দিলেই হবে। আপনি সোনালী সোমের নাম জানলেন কি করে? সিম্পল হোমওয়ার্ক। এবার বলুন আপনি রাজি? মনোজ মুশকিলে পড়ল। দ্বিধা আশঙ্কা দুটোই হচ্ছে। একটু ভেবে সে বলল, কিন্তু আমার কোম্পানির ব্যাপারে এরা আপনাকে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জবাব দিবেন নিঃসম। আমার কাজ হবে ওদের আপ্যায়নের দিকে নজর রাখা। কাছাকাছি থাকা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনি লোকটাকে আইডেন্টিফাই করবেন কি করে বুঝতে পারছি না। ক্রিমিনালদের চোখ মুখ অনেক সময় বিট্রে করে। কথাবার্তা থেকেও বেরিয়ে আসতে পারে কিছু। লোকটার নাম জানেন? আসল নাম রজার ভ্যালন, কিন্তু এদের মধ্যে ও নামে কেউ নেই। তাহলে নাম বদলে নেওয়া শক্ত কাজ নয়। ক্রিমিনালরা এ কাজ প্রায় করে থাকে। এর ক্রাইম কি? অনেক রকম। ইনি একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট। আপাতত এর বেশি জানার দরকার নেই। ক্রিমিনালটির এখানে আসার বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি? আছে, কিন্তু সে কথাও আপাতত থাক। দাঁড়ান মশাই, লালবাজারের টেলিফোনটা আগে করে নিই। করুন। এই যে নম্বর। মনোজ ফোন করলো, তারপর বলল, ঠিক আছে, কিন্তু ওয়াচ ইউর স্টেপস। ও সব নিয়ে আপনি ভাববেন না। মনোজ সোনালীকে ইন্টারকমে ডাকলো। সোনালী এলে বলল, ইনি সে ইন্টারপোল অপারেটর। বিশেষ কারণ ইনি আজ ডেলিগেটদের সঙ্গে থাকতে চান। অ্যাজ মাই সেক্রেটারি আপনি সামলে নিতে পারবেন তো? সোনালী একটু অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ পেল চোখে। গলাটা স্বাভাবিক রেখে বলল, পারবো। কথাবার্তা মানে টেকনিক্যাল কোনো প্রসঙ্গ উঠলে আপনি সামলে নিবেন। ইনি শুধু অন্যান্য দিক দেখবেন। এর নাম সুধাকর দত্ত। কেউ কারো দিকে ভালো করে তাকালো না। সোনালী নিজের ঘরে চলে গেল। সুধাকর দত্ত বলল, আপনারা আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মনোজ একটু চিন্তিতভাবে সুধাকরের দিকে চেয়ে বলল, প্রশ্ন তো অনেক। একজন ক্রিমিনাল আমার কোম্পানিতে আসছে কেন? আমার কারখানা তো তেমন গুরুতর কিছু তৈরি করে না। আমরা এক ধরনের অ্যালয় তৈরি করি, যে ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস তৈরির কাজে লাগে। প্রোডাকশন বেশি নয়, কারণ অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায় না।
কিন্তু আমার এখানে গোপনীয় কিছু নেই। সুধাকর সামান্য একটু ভেবে বলল, লোকটা কেন যে এসেছে তা আমরা এখনো জানি না। উদ্দেশ্য ধরা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমরাও অন্ধকারে হাতড়ে মরছি। তবে ওয়াচ করলে পারলে হয়তো কিছু জানা যেতে পারে। আপনি কি ভয় পাচ্ছেন? না, টেনশন হচ্ছে। আপনি আমাকে একটু চিন্তায় ফেলেছেন। টেলিফোন বাজল। মনোজ টেলিফোনটা তুলে নিয়ে বলল, সেন, আচ্ছা, ঠিক আছে। ফোনটা রেখে বলল, ওরা রাইটার্স থেকে রওনা হচ্ছেন। ৪০-৪৫ মিনিটের মধ্যে এসে পড়বেন। ভালো কথা, ওরা কিন্তু গুজরাট, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও কয়েকটা কারখানা ভিজিট করেছেন। সেটা আমি জানি, তবে আমরা খবরটা দেরিতে পেয়েছি বলে ওইসব জায়গায় ওদের ধরতে পারিনি। কলকাতায় ওদের শেষ স্টপ ওভারে ধরতে পেরেছি। ওইটা দেখে নিয়ে মনোজ বলল, আর ১৫ মিনিট পরে আমাদের নিচে যেতে হবে। সুধাকর উঠে দাঁড়িয়ে বলল, ততক্ষণে আমি আপনার কমপ্লেক্সটা একটু ঘুরে দেখে নিতে চাই, উইথ ইয়োর কাইন্ড পারমিশন। কোনো বাধা নেই, তবে একা তো যেতে পারবেন না, সোনালি বরং আপনাকে নিয়ে যাক। মনোজ সোনালীকে দেখে বলল, ওকে কারখানাটা চটপট ঘুরিয়ে দেখিয়ে দিন, হাতে খুব বেশি সময় নেই। সোনালীর ভ্রু সামান্য কুঁচকে ফের সহজ হয়ে গেল। বলল, ঠিক আছে। আসুন মিস্টার দত্ত। সোনালী মেয়েটাকে মনোজ গত ১ বছরে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। অত্যন্ত কাজের মেয়ে, চটপটে, স্মার্ট, দেখতেও চমৎকার। কিন্তু মেয়েটার মুখে কখনো হাসি দেখা যায় না। এত গম্ভীর এবং এতই সাংঘাতিক ব্যক্তিত্ব যে মনোজ ওর বস হওয়া সত্ত্বেও মনে মনে ওকে সন্দেহ করতে বাধ্য হয়। সোনালীর একাডেমিক রেকর্ড খুব ভালো। ইংরেজিতে MA এবং আরও কয়েকটা ট্রেনিং নেওয়া আছে। কম্পিউটার ভালো জানে, খুব গোছানো এবং শৃঙ্খলা পরায়ণ। গত ১ বছরের মধ্যে একদিনও অফিসে দেরি করে আসেনি। কখনো কোনো কাজে কোনো ঢিলামি দেখা যায়নি। ওর শরীর খারাপ হয় না, কোনো বায়না বা দাবি দেওয়া নেই। সোনালীর উপর চোখ বুঝে নির্ভর করা যায়। কিন্তু ওর মধ্যে একটু রোবট রোবট ভাবটা খুব বেশি পছন্দ করতে পারে না মনোজ। এই যে একটু ভ্রু কুচকালো, এতেই মনোজের অস্বস্তি হচ্ছে। রেগে গেল নাকি সোনালী? ইন্টারকমে অতনুকে ডেকে মনোজ বলল, ওর রাইটার্স থেকে রওনা দিয়েছেন। তোমার রিসিপশন কমিটি ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সুধাকর দত্ত নামে যে ভদ্রলোক এসেছেন আমার সেক্রেটারি হিসেবে কাজ করবেন, বুঝেছ? সেক্রেটারি? হ্যাঁ, অ্যান্ড নো কোয়েশ্চেন। ওকে স্যার। আর ইন্টারপোল কথাটা সম্পূর্ণ ভুলে যাও, বুঝেছ? হ্যাঁ স্যার, উনিও আমাকে সেটা বুঝিয়ে গেছেন। মনোজ উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। বিশাল দেওয়াল জোড়া কাচের সার্সি, অখণ্ড অভঙ্গুর কাজ। পেছনে গাছপালা, সাজানো বাগান ঘেরা লন। লনের ওপাশে কয়েকটা লম্বা লম্বা শেড। ওইসব শেড হলো তার কারখানা। ইস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়, বাদিকে কেমিক্যাল ল্যাবরেটরি, ডান দিকে মেল্টিং শপ। খুব বেশি লোক এখানে কাজ করে না। লোকের তেমন দরকারও নেই, কিন্তু দরকার ভালো বিশেষজ্ঞের। আগে কারখানার আবহাওয়া শান্ত ছিল, এখন একটা ইউনিয়ন হয়েছে। কিছু কিছু অশান্তি দেখা যায় মাঝে মাঝে, তবে এখনো তা মাত্রা ছড়ায়নি। আর একটা ঝামেলা হচ্ছে, কিছু পয়সালা লোক কারখানাটা কিনে নিতে চায়। তার জন্য চাপও দেয় নানাভাবে, অনেক টাকার অফার। টেনশন মনোজ সহ্য করতে পারে না। তার নার্ভ শক্ত নয়, কিন্তু তার বউ রোজমারির নার্ভ খুব শক্ত। জার্মানিতে যখন ছিল মনোজ, তখন রোজমেরির সঙ্গে তার প্রেম এবং বিয়ে। রোজমেরিও মনোজের মতোই একজন মেটালার্জিস্ট। তাদের দুজনেরই উঁচু ডিগ্রি আছে। এই কারখানা করার ব্যাপারে রোজমারির অবদানই বেশি।
সে একটা জার্মান কোম্পানিকে ধরে একটা কোলাবোরেশনের ব্যবস্থা করে। সেই কারখানার পিছনে জার্মান কোম্পানির টাকা ও প্রযুক্তি বারোয়ানায় কাজ করছে। রোজমারি ছাড়া মনোজ অচল। রোজমারি যেমন কর্মঠ, তেমনি বুদ্ধিমতী। ক্ষুরধার তার ধাতু সংক্রান্ত জ্ঞান। যে কারখানায় যে অ্যালয় তৈরি হয়, তার যে বাজার একদিন এত ভালো হবে তা রোজমারি প্রথম বুঝতে পেরেছিল। আজ কারখানা চলছে রমরম করে। বিদেশের বাজার তারা অনেকটাই দখল করতে পেরেছে। যে প্রতিনিধির দল আজ আসছে, তাদের সঙ্গেও প্রথম যোগাযোগ করেছিল রোজমারি। বাইরের দিকে চেয়ে সে আনমনে কিছুক্ষণ নানা কথা ভাবল। একটু টেনশন হচ্ছে। কেন হচ্ছে কে জানে, এই সুধাকর দত্তের হঠাৎ উদয় তার একটুও ভালো লাগছে না। ইন্টারকম বাজল। অতনু। স্যার, এইমাত্র খবর এলো ডেলিগেটদের একজন অসুস্থ হয়ে পড়ায় তারা তাজ বেঙ্গলে ফিরে যাচ্ছেন। কি বলছো? কে অসুস্থ হয়ে পড়ল? নাম তো বলেনি স্যার, তবে ওরা এখন আসতে পারছেন না। পরে আসবে? তাও স্পষ্ট করে কিছু বলেনি। কে ফোন করেছিল? সুব্রত। সুব্রত মনোজের পিয়ারও। ডেলিগেটদের সঙ্গে সঙ্গে আছে। মনোজ বিরক্ত হয়ে বলল, সুব্রত কি আবার কন্ট্যাক্ট করবে? হ্যাঁ স্যার, হোটেলে পৌঁছে আমার সঙ্গে কথা বলতে বলবে। ঠিক আছে স্যার। মনোজ চুপচাপ দাঁড়িয়ে রইল। রোজমারি লাঞ্চের ব্যবস্থা করতে গ্র্যান্ডে রয়েছে। তাকে কি জানানো দরকার? জানানোই ভালো। লাঞ্চটা বোধহয় ক্যান্সেল করতে হবে। সে ফোনটা তুলে নিল। আজ ১৩ই সেপ্টেম্বর সকালে এক গোছা নৈবেত্তিক রক্তগোলাপ কে পাঠালো তাকে। পার্ক স্ট্রিটের এক ফ্লোরিস্টের লোক এসে দিয়ে গেল। সেলোফোনের যত্ন করে মোড়া তোরার গায়ে একটা ট্যাগ, তাতে টাইপ করা একটি বাক্য, হ্যাপি বার্থডে টু রোজমারি। কোনো মানে হয় না ব্যাপারটা। আজ রোজমারির জন্মদিন। তার জন্মদিন পার হয়ে গেছে আরও 10 দিন আগে। ট্যাগে কারোর নাম নেই। এটা রীতি নয়। রহস্য তার ভালো লাগে না। ঘটনাটা তাকে ভাবিয়ে তুলল। তাদের বাড়ির কাজের লোক ৩ জন। ঘরের কাজ করে তাজু আর লেখা। বাগানের জমে আছে বনমালী। তাজু আর লেখা বাপ আর মেয়ে। দুজনেই খুব কাজের। তাজু রাধে, বাজার হাট করে, জামাকাপড় মেশিনে কাচে ও ইস্ত্রি করে, ইলেকট্রিক বা টেলিফোনের বিল মেটায়, জার্মান শেপার্ড কুকুরটা দেখাশোনা করে এবং আরও নানা কাজে সাহায্য করে। লেখা ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, বিছানা করা ও তোলা ইত্যাদি। দুজনেই খুব পরিশ্রমী। বনমালীও বেশ কর্মঠ। এরা সকলেই ৭০০ টাকা করে মাইনে, খাওয়া দাওয়া, থাকার ঘর, কাপড় চোপড় পায়। ডয়েশ মার্কের হিসেবে বেতন এতই কম যে রোজমারি খুবই অবাক হয়। কোনো সভ্য দেশে এই বেতনের দিন রাতের কাজের মানুষ পাওয়া যায় এরকম সে স্বপ্নেও ভাবেনি। প্রায় কৃতদাসের মতো এরা হুকুম তামিল করে, খুবই ভদ্র এবং অনুগত। মাঝে মাঝে সে ভাবে, এদেরকে আমরা এত সস্তায় কিনে নিয়েছি। গোলাপের তোড়াটা যখন এলো তখন দোতলার বারান্দায় সকালের রোদে বসেছিল রোজমারি। গায়ে হালকা স্যান্টান তেল মেখে নিয়েই রোজই সে কিছুক্ষণ সকালের রোদ পোহায় এবং চোখ বুজে খুব স্থিরভাবে সারাদিনের প্রোগ্রাম হয়তো ঠিক করে নেয়। তার স্বামী মনোজ একটু অগোছালো স্বভাবের এবং হয়তো আত্মবিশ্বাসেরও কিছু অভাব আছে। মনোজের ফাঁকগুলো রোজমারিকেই ভরাট করতে হয়। সকালবেলায় এই রোদ পোয়ানোর সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। সারা দিনটাকে আগাম সাজিয়ে নেওয়া, ঘড়ি ধরে এবং সঠিক পরম্পরায়। ঠিক ওই সময় গোলাপের তোড়াটা নিয়ে ফুলওয়ালা লোক এলো। তোড়াটা উপরে নিয়ে এলো তাজু। মেম সাহেব, ফুল। কিসের ফুল? বার্থডে, ফ্লোরিস্টের লোক দিয়ে গেল। রোজমারি ফুল এবং ট্যাগ দেখে ভ্রু কুঁচকে বলল, আমার বার্থডে তো আজ নয়। জানি মেম সাহেব। ঠিক ৩৫টা ফুল। রোজমারির বয়স এখন ৩৫ই। কিন্তু কে এই ভুল দিনে ফুল পাঠালো সেটা বুঝতে পারল না।
ফুল সে খুবই ভালোবাসে, ভালোবাসে কাজ, ভালোবাসে সাফল্য, ভালোবাসে লড়াই, ভালোবাসে হেলথ ফুড, ভালোবাসে আরও অনেক কিছু। রোজমারি তাজুলকে বলল, লিভিং রুমে সাজিয়ে রেখে দাও। তাই রাখল তাজু। মধ্যবয়স্ক তাজু একটু কম কথার মানুষ। সে লম্বা ও রোগা এবং মধ্যবয়স্ক। তার মেয়ে লেখার বয়স 20 হতে পারে। এই বাবার মেয়েকে খুব লক্ষ্য করে রোজমারি। এমন অদ্ভুত আনুগত্য শ্রদ্ধার ভাব সে কদাচ দেখেনি। এদের মধ্যে সবসময় যেন কৃতজ্ঞতার ভাব ফুটে থাকে। মনোজ বলেছিল এদেশে ঝি চাকরের মাইনে নাকি অনেক কম। এরা বেশি মাইনে পায় বলেই অমন কৃতার্থ। রোজমারির বিস্ময় এখানেই। 700 টাকাও কি খুব 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 কম টাকা নয়? মাত্র 700 টাকায় একটা মানুষ। ব্রেকফাস্ট করতে যখন লিভিং রুম পেরিয়ে ডাইনিং হলের দিকে যাচ্ছিল রোজমারি, তখন বুককেসের ওপর কাঠগ্লাসের ফুলদানিটা চোখে পড়ল। 35টা গোলাপের ঝুড়ি সেলোফেন ছিঁড়ে তাজু সাজিয়ে রেখেছে। রোজমারির কাছে গিয়ে ফুলগুলো দেখল, টাটকা এবং সুন্দর গন্ধ। একটা গোলাপকে সে একটি স্পর্শও করল। কে পাঠালো? ভুল দিনে কেন? সে কি তার জন্মদিন জানে না? ব্রেকফাস্ট খুব সামান্যই খায় রোজমারি। এদেশের দুধ তার সহ্য হয় না, মুখেও রোচে না। তার বদলে সে বিদেশে থেকে আনান একটা বেভারেজ খায়, সঙ্গে 2টো মাখন ছাড়া টোস্ট, একটা কলা। সকাল ঠিক 9টায়, আর এই সময় তার 2জন সেক্রেটারি এসে হাজির হয়। একজন শুভ, অন্যজন মৈত্রী। দুজনেরই বয়স 24-25। খুব চটপটে এবং বুদ্ধিমান ও বুদ্ধিমতী। শুভ ডিকটেশন দেয় এবং কাগজপত্র গুছিয়ে রাখে। মৈত্রী রাখে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং অ্যাপয়েন্টমেন্ট। এরা খানিকটা রোজমেরির সঙ্গীও। দুজন লিভিং রুমে অপেক্ষা করছিল। রোজমারি তার ব্রেকফাস্ট সেরে এসে ঢুকতেই তারা উঠে দাঁড়ালো। রোজমারি বলল, একটা মজার ঘটনা দেখবে। আজ আমার বার্থডে বলে কে একজন ফুল পাঠিয়েছে। এ দেখো। দুজনে দেখল। মৈত্রী বলল, কিন্তু আপনার বার্থডে তো। সেটাই তো মজা, কে পাঠাতে পারে বলো তো? শুভ বলল, কোনো অন্যমনস্ক লোকই হবে। শুভ গিয়ে ট্যাগটা দেখল, তারপর হঠাৎ বলল, ম্যাডাম, ট্যাগের উল্টো পিঠে কিছু লেখা আছে। কি লেখা? RIP। রোজমারি খুব অবাক হয়ে বলল, এটা কি রকমই আর কি? RIP? হ্যাঁ ম্যাডাম, তাই লেখা। রোজমারি একটু রেগে গেল, বলল, RIP মানে তো রেস্ট ইন পিস, কবরের উপর লেখা থাকে। শুভ, সরিস্টার নাম আর ঠিকানার ট্যাগে ছাপা আছে, এখনই খোঁজ নাও তো। নিচ্ছি ম্যাডাম, বলে শুভ ফোন তুলে নিল। রোজমারি দোতলায় উঠে তার মুখটা আয়নায় দেখে চুলটুল ঠিক করে নিল। আজ বিদেশের ডেলিগেটরা আসবে, তার অনেক কাজ। অফিস থেকে তাকে দুপুরের আগেই চলে যেতে হবে গ্র্যান্ডে। মাননীয় অতিথিবৃন্দকে আপ্যায়িত করতে হবে মধ্যাহ্নভোজে। যখন নিচে নেমে এলো তখন শুভ গম্ভীর মুখে দাঁড়িয়ে। ম্যাডাম, ওরা বলছে RIP হলো একজনের নাম। রজার আইভান পলক, ফুলটা সেই পাঠিয়েছে। রোজমেরি অবাক হয়ে বলল, কিন্তু লোকটাকে, এ নামে তো আমি কাউকে চিনি না। ওরাও বলতে পারল না। ওদের অর্ডার বুকে এই নাম লেখা আছে। ওদের বলা ছিল কার্ডের পেছনে যেন RIP প্রিন্ট করা হয়। রোজমেরি অসহায়ভাবে কাজ ঝাঁকিয়ে বলল, মিস্টার পলক বেঁচে থাকুন, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। আমাদের আর সময় নেই, চলো। তারা বেরিয়ে পড়ল। মনোজ আজ একটু আগেই বেরিয়ে গেছে অফিসের রিসেপশন ঠিক করতে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ। রোজমারি কোনো ব্যাপার নিয়ে অকারণ দুশ্চিন্তা করে না। সে কাজের মানুষ। কিন্তু গোলাপের তোড়াটা তাকে ভাবাচ্ছে। আগে নিজের গাড়ি নিজেই চালাতো রোজমারি, কিন্তু কলকাতার রাস্তার ভিড় আর উচ্ছৃঙ্খলতা দেখে সে গাড়ি চালানো ছেড়েছে। তার গাড়ি চালায় শিবশরণ।
শিবশরণ খুব ভালো ড্রাইভার, তাকে ৳২,০০০ বেতন দেওয়া হয়। এ টাকাটাও যাচ্ছে তাই রকমের কম। ভারতবর্ষের অর্থনীতির ধাঁচটা রোজমেরি আজও বুঝে উঠতে পারল না। নতুন বড় মারুতির সামনে বাকি সিটে রোজমেরি, পেছনে শুভ আর মৈত্রেয়ী। গাড়ির কাজ বন্ধ, এয়ার কন্ডিশন চলছে। রোজমেরি কর্মচারীদের সঙ্গে বাংলা এবং ভাঙা হিন্দিতেই কথা বলে, কারণ তার মাতৃভাষা জার্মান, কেউ বুঝবে না। আর ইংরেজি এখনও রোজমেরি ভালো রপ্ত করতে পারেনি। মনোজের সঙ্গে আগে সে জার্মান ভাষায় কথা বলতো, আজকাল বাংলায় বলে। তাতে ভাষাটা শিখতে তার সুবিধা হয়। এখন সে বাংলা হরফ শেখার পর বই পড়ার চেষ্টা করছে। এ ব্যাপারে শুভ আর মৈত্রেয়ী তাকে খুব উৎসাহের সঙ্গে সাহায্য করে। লাল গোলাপের ঘটনাটা মন থেকে তাড়ানোর জন্য রোজমেরি শুভকে বলল, এবার তুমি আমাকে কোন বইটা পড়তে দিবে শুভ? পথের পাঁচালী পড়বেন ম্যাডাম? ও বইটার কথা তুমি আর মৈত্রেয়ী অনেকবার বলেছ। হ্যাঁ, খুব ভালো বই। শক্ত নয় তো? শক্ত হলে কিন্তু আমি পারবো না। জানো তো, রাতে শোয়ার আগে মাত্র কিছুক্ষণ আমি পড়ার সময় পাই। জানি ম্যাডাম, ওটা শক্ত বই নয়, তবে ঘটনাবহুল নয়। দিও, তুমি যে মহাভারতটা দিয়েছ সেটা কিন্তু খুব কঠিন। আমি অর্ধেক কথাই বুঝতে পারছি না। ঠিক আছে ম্যাডাম, আপনাকে আমি একটা সহজ অনুবাদ এনে দিব। অফিসে নিজের চেম্বারে বসে রোজমারি দ্রুত কয়েকটা কাজ সারল। কেমিক্যাল ল্যাবরেটরিতে গিয়ে চারদিকে চরকি বাজ করলো, সব ঠিক আছে। ছায়ার মতো তার পিছনে সবসময় মৈত্রেয়ী আর শুভ। ওরা তাকে খুব পছন্দ করে, এটা টের পায় রোজমারি। সেও এই দুটিকে বেশ ভালোবাসে। মনোজের সঙ্গে টেলিফোনে তার কিছু কথা হলো। মনোজ, আমি তাহলে গ্র্যান্ডে যাচ্ছি। যাও। তুমি একাই সব দিকে চোখ রাখতে পারবে তো? পারবো, সব ঠিকই আছে। ডেলিগেটের লিডার একজন বাতিগ্রস্ত লোক, খুব খুঁতখুঁতে, শকুনের মতো চোখ। ইনফ্রাস্ট্রাকচার পছন্দ না হলে কন্ট্রাক্ট দেবেন না। জানি, আমরা তো সাধ্যমতো করছি। রোজমেরি তার দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ল। রোজমেরি হোটেলের কাজ হলো সুইটটা ঠিকঠাক মতো গোছানো আছে কিনা তা দেখা। সে নিজেও খুঁতখুঁতে। লাঞ্চের মেনু এবং ড্রিঙ্কস সে নিজে অনেক ভাবনা চিন্তা করে ঠিক করেছে। ডেলিগেটদের তেল দেওয়া তার উদ্দেশ্য নয়, এমনিতেই তার রুচি একটু নিখুঁত, ঘেঁষা। এদেশের লোকরা বেশিরভাগই একটু অলস এবং অসতর্ক। এদের উপর নির্ভয়ে ভরসা করা যায় না। তাই রোজমারি সব ব্যাপারে তদারকিকে গুরুত্ব দেয়। টেবিলে সাদা ক্লথ পাতা, ফুলদানিতে টাটকা ফুল, এবং এখানেও রক্তগোলাপ। রোজমারি ভ্রু কোঁচকাল। শুভ মৈত্রেয়ী দেখতে পাচ্ছ? মৈত্রেয়ী বলল, কি ম্যাডাম, এখানেও লাল গোলাপ? হ্যাঁ, তাই তো। আমি রজনীগন্ধার কথা বলেছিলাম, একটু খোঁজ নাও তো লাল গোলাপ কেন রেখেছে। মৈত্রেয়ী গেল এবং একটু বাদেই একজন এসে দুঃখ প্রকাশ করে বলল, ম্যাডাম, আপনার ফ্লোরিস্ট লাল গোলাপই পাঠিয়েছে। কেন? আমার বলা ছিল তো রজনীগন্ধা। শুভ, খোঁজ নাও। শুভ টেলিফোন করতে ছুটল এবং ফিরে এসে বলল, ওরা বলছে আপনি নাকি ফোন করে আগের অর্ডার ক্যান্সেল করে লাল গোলাপ দিতে বলেছেন। কখনোই নয়। রোজমেরির ফর্সা রং হঠাৎ টকটকে লাল হয়ে গেল। সে বলল, কেউ একজন আমার সঙ্গে আজ রসিকতা করছে, আমি এটা পছন্দ করছি না। শুভ এবং মৈত্রেয়ী পরস্পরের দিকে চেয়ে খুব গম্ভীর হয়ে গেল। শুভ মৃদুস্বরে বলল, আমি ওদের বলে দিয়েছি রজনীগন্ধা পাঠাতে, এখনই এসে যাবে। রোজমেরি শুভর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিন্তু এরকম কি করছে বলতে পারো? না ম্যাডাম, আমাদেরও একটু অবাক লাগছে। ট্যাগের পিছনে আরআইপি লেখাটা আমার ভালো লাগছে না। আপনি কি রজার অ্যাপে পলক নামে কাউকে মনে করতে পারছেন? না শুভ, আমার স্মৃতিশক্তি খুবই ভালো। মানুষের নাম আমার মনে থাকে, ওরকম নামের কাউকে আমি চিনি না, নামটা শুনিনি কখনো। শুভ বলল, তাহলে তো ভাবনার কথা। মৈত্রেয়ী বলল, প্র্যাকটিক্যাল জোকও হতে পারে। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস
কালো বেড়াল, সাদা বেড়াল পর্ব ১। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।